স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। প্রস্তাবিত বাজেটে সিমেন্ট শিল্পের কাঁচামাল ফ্লাই অ্যাশের শুল্ক 10% থেকে 5% করার প্রস্তাব করা হয়েছে। এতে সিমেন্টের দাম কমতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা। আজ আমরা সার্বিকভাবে আলোচনা করব সিমেন্ট শিল্প নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ মুজাহিদ। জনাব সালেহ মুজাহিদ এবং জনাব শহীদুল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। জনাব শহীদুল্লাহ, আপনাকে প্রথম প্রশ্ন শুরু করতে আছি আমরা এই মুহূর্তে বা আমরা জানি যে বাংলাদেশের মূল আমরা সিমেন্টের কথা যদি বলি, সিমেন্টের মূল চাহিদা হচ্ছে বা ক্যাপাসিটি হচ্ছে 2 কোটি মেট্রিক টন বাৎসরিক, এবং এর গ্রোথ প্রতি বছরই মোটামুটি ভালো হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে বেশ কিছু সরকারি বড় বড় কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন, পদ্মা সেতু এবং বেশ কিছু ফ্লাইওভারের কাজ হচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে সিমেন্ট শিল্পের সামনে সম্ভাবনাটা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ শামীম সাহেব। আমাদের সিমেন্ট শিল্পের সম্ভাবনা খুবই ভালো। আমাদের এই দেশের যেই সিমেন্ট প্রায় 90 দশকে আপনি যদি তাকান, আমরা শতভাগ সিমেন্ট আমদানি নির্ভরশীল ছিল। আমরা প্রায় 2000 নাগাদ আমাদের দেশে আর আমদানি সিমেন্ট কখনই করতে হয় না, বরং আমরা এখন সিমেন্ট এক্সপোর্ট করি। আমাদের সিমেন্ট উৎপাদন ক্যাপাসিটি আজকে পর্যন্ত 2016 পর্যন্ত বিল্ড আপ হয়েছে প্রায় 35 কোটি টন ক্যাপাসিটি। জি, সেই ক্ষেত্রে আমাদের মানে 35 মিলিয়ন। বর্তমান আমাদের কনজামশন হচ্ছে 20 মিলিয়ন। তার মানে আমরা যদি আরও সিমেন্ট সরবরাহ করার আমাদের অনেক স্কোপ আছে। গভর্নমেন্ট যে সমস্ত মেগা প্রজেক্টগুলি হাতে নিয়েছে সেগুলিকে আমরা মিট করে আমরা বিদেশে এক্সপোর্ট করার সক্ষমতা অর্জন করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব সালেহ মুজাহিদ। আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যে কথা বলছি যে আমাদের এই মুহূর্তে কনজাম্পশন হচ্ছে 2 কোটি মেট্রিক টন বাৎসরিক, এবং আমাদের সিমেন্ট ফ্যাক্টরিগুলো ঠিক একই পরিমাণ সিমেন্টও উৎপাদন করছে বা ইনস্টল ক্যাপাসিটিও প্রায় কাছাকাছি বলছি। কিন্তু বাংলাদেশের সামনে যে জিডিপি গ্রোথের কথা সরকার চিন্তা করছে, যে ধরনের সামনে নির্মাণ কাজ হবে, যখন সেই চাহিদা, বাড়তি চাহিদা মেটানোর আমাদের ক্ষমতা আমাদের আছে আসলে? এই মুহূর্তে যে প্রোডাকশন ক্যাপাসিটি যা ইনস্টলড সেটা পুরোটাই লেগে যাবে যদি আমাদের যেই মেগা প্রজেক্টগুলো চিন্তা করছে গভর্নমেন্ট, এই প্রজেক্টগুলো হয়ে যায়। আসলে যেটা হয়েছে কি, যে প্রজেক্টগুলো একটু ডিলেড হওয়ার কারণে অনেকেই প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে নিয়ে বসে আছে, কিন্তু ইউটিলাইজেশনটা হচ্ছে না। কারণ আপনার রিটেল কনজিউমার, যারা আপনার এন্ড কনজিউমার, তাদের পক্ষে তো আর এই পরিমাণে কনজিউম করা সম্ভব নয়। আর যেটা আপনার এখানে স্কোপ আরো অনেক বেশি ছিল, কিন্তু স্কোপটা মানে টোটালি সেইভাবে আমরা পাচ্ছি না। কারণ হলো আপনি দেখবেন যে গত বছরও আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট আসছে হলো টোটাল জিডিপির 21%। আচ্ছা, আপনার মানে বিনিয়োগ যদি না বাড়ে, বিনিয়োগ বাড়লেই কিন্তু আপনার দেখা যাবে যে আপনার নানা রকম ইনফ্রাস্ট্রাকচার, নানা রকম স্ট্রাকচার বাড়ছে, তখন ওভারঅল কনজাম্পশন বাড়বে। গভর্নমেন্টের এই ইনফ্রাস্ট্রাকচার খাতে অনেক বেশি নজর দেওয়া দরকার, যাতে আপনার ওভারঅল মানে চাহিদাটা আরো বেড়ে যায়। ফলে যেসব ইনস্টল ক্যাপাসিটি আছে এগুলো টোটাল ইউটিলাইজেশন হয়। আর একটা জিনিস আপনি যেটা বলছিলেন যে শুরুতে যে 10% থেকে 5% নামিয়েছে ফ্লাই অ্যাশের ডিউটি। বেসিক্যালি ফ্লাই অ্যাশ এমন একটা র মেটেরিয়াল যেটার যে টোটাল কনজাম্পশন, প্রোডাকশনের 15-16%-এর বেশি তো আমরা ইউজ করি না, বা কেউ একটু বেশি করে। তো তার ডিউটি 10% থেকে 5% নামিয়ে আবার এসডি বসায় দিচ্ছে। ফলে আলটিমেটলি কিন্তু কোনো এসডি কত পার্সেন্ট বসানো হয়েছে? এসডি আপনার 15% বাড়ানো হয়েছে। ওভারঅল যেটা হয়েছে কি, যে এসডিটা তো বোঝা যায় না, মেইন ডিউটি কমিয়েছে, কিন্তু এসডি ইম্পোজ করে দিচ্ছে। ফলে যেটা হয়েছে যে যদি পার ব্যাগে ইম্প্যাক্ট বলি 30 পয়সা ইম্প্যাক্ট, এইটা দিয়ে মার্কেটে যেভাবে ফলাও করে প্রচার করা হয়েছে যে সিমেন্টের দাম কমছে, ফলে এন্ড কনজিউমাররা বা আমাদের যারা রিটেলার ডিলার আছে তারা তো অপেক্ষা করছে, না জানি কত বড় কমে যাবে। মূল যে ম্যাটেরিয়াল ক্লিংকার, সেইখানে আসলে আপনাদের সেখানে হাত দেওয়া হচ্ছে। বেসিক্যালি যেখানে প্রবলেমটা হয় ক্লিংকারে, যেটা গভর্নমেন্ট যে কাজটা করে রেখেছে যে আপনার উৎসে ভ্যাটটা নিয়ে নেয়। আমাদের হয় কি, যে প্রোডাকশনে অনেক ধরনের প্রসেসের মধ্যে অনেক ধরনের লস থাকে। আবার এই বর্ষাকালে কিছু সিমেন্ট জমাট বেঁধে যায়, নানা রকম মানে এক ধরনের লস থাকে। এই লসগুলো কিন্তু ওই ক্যালকুলেশনের মধ্যে আসে না। উৎসে নিয়ে নেওয়ার ফলে যেটা হচ্ছে যে অনেক
কোম্পানি আছে যারা নানাভাবে লস করতেছে, কিন্তু গভর্নমেন্ট তো আগেই উচ্ছে ভ্যাটটা নিয়ে রাখছে। এটা একটা এক ধরনের ইয়ে। আর অন্যান্য র মেটেরিয়ালের যেটা আছে, মানে সেটার যে মানে যেমন ধরেন যে ফ্লাই অ্যাশ একটা না ফ্লাই অ্যাশ আর একটা লাইমস্টোনের ডিউটিতে তো আমাদের কোনো চেঞ্জ আসে নাই খুব বেশি। মানে বেসিক্যালি আমার যেটা বিলিভ যে এগুলো যেহেতু নির্মাণ শিল্পের উপকরণ, মানে যেমন রডে কেবল আপনার 0.75% ভ্যাট অ্যাড করছে, এর আগে কোনো বিলেটের পরে করেছে, এর আগে ছিল না। ফলে এখন কিন্তু এইটা অ্যাড করার ফলে প্রায় 6-7 হাজার টাকা পার টন রডের দাম বেড়ে যাবে। মানে এই মানে সিমেন্ট রড এগুলো নির্মাণ শিল্পের উপকরণ, দাম বাড়লে এগুলোতে আসলে কোনো রকম ভ্যাট ডিউটি এগুলো ইম্পোজই করা উচিত না। কারণ না হলে হবে কি যে ধরেন একটা আলটিমেটলি ইম্প্যাক্টটা কার পরে পড়ছে, একটা ঠিক, তাহলে সরকার কোথা থেকে রাজস্ব আদায় করবে? না, বিভিন্ন খাত আছে, কিন্তু কিছু কিছু যেমন ফুডের পরে উচিত না, এটা তো বেসিক জিনিস। সবাই আসলে এই কথাই বলে, সকল ইন্ডাস্ট্রি যেটা বলে যে এই ইন্ডাস্ট্রি হচ্ছে কর্মসংস্থান তৈরি করছে, এই করছে, তো এইখানে না করে অন্যখানে করা হয়। না না, কর্মসংস্থান আলাদা জিনিস, কিন্তু বাসস্থান যেটা একটা মানুষের বেসিক চাহিদা, মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বাসস্থান বানাতে হলে তো আপনার এই ধরনের র মেটেরিয়াল দরকার। আপনি যদি মানুষকে বাসস্থানই না বানাতে দেন। জনাব সালেহ, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সালাউদ্দিন, আপনার কাছে শহীদুল্লাহ, দুঃখিত, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে আমাদের শুরুতেই বলেছিলাম যে কাঁচামালের একটি অংশ হচ্ছে ফ্লাই অ্যাশ, সেখানে শুল্ক কমানো হয়েছে আর কি, যেটা হচ্ছে। কিন্তু এই কাঁচামাল, এই ফ্লাই অ্যাশ নিয়ে আমরা অনেক কথা শুনে থাকি, যেমন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিসিসি এবং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি, এই দুটো টেকনোলজির একটু ব্যাখ্যা করে বলতেন। আর একটাতে ফ্লাই অ্যাশ কম লাগে, আর পরের টেকনোলজি ফ্লাই অ্যাশ বোধহয় বেশি লাগে। এটার মধ্যে সিমেন্টের কোনো গুণগত পার্থক্য আছে কিনা? সাহেব, তো আপনি একটু ব্যাক করি, আপনি যেটা ডিউটি সম্পর্কে বলেছেন, জি, অ্যাকচুয়ালি একটা ভুল ইনফরমেশন আসছে। আচ্ছা, সিমেন্টের সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্ট হলো ক্লিংকার। সেটা 95% ক্লিংকার ইউজ হয়। ক্লিংকার ইতিপূর্বে এটার ডিউটি ছিল 200 টাকা। আমরা এই বাজেটে আমরা প্রপোজ করেছিলাম প্রতি টনে। সেটাকে গভর্নমেন্ট বিগত 3 বছর যাবত এটাকে 500 টাকা করে রেখেছে। এইবার ট্যারিফ কমিশন থেকে পর্যন্ত রিকোয়েস্ট আসছিল যে এটাকে অন্তত 400 টাকা করা হোক। আমাদের অ্যাসোসিয়েশন থেকে বলেছি এটা 200 টাকা করা হোক, কিন্তু এই মেন ইনগ্রেডিয়েন্টের উপর কোনো ইম্প্যাক্ট না করে ফ্লাই অ্যাশের যে 5% নিয়ে কথা বলছেন, সেটার ইম্প্যাক্ট আমার সালে ভাই বলছেন 0.30 পয়সা পার ব্যাগে হয়। আমি ওই জায়গায় যাব না, তবে আপনি যে পরের যেটা বললেন, এখানে আরেকটা কথা আমি বলে রাখি। আমাদের দেশে এখন আমরা সিমেন্টের মেন ইনগ্রেডিয়েন্ট ক্লিংকার কিনি $36 থেকে $37, কিন্তু গভর্নমেন্ট ট্যারিফ করে রেখেছে $50, অর্থাৎ সমস্ত ক্যালকুলেশন ডিউটি হয় $50 উপর হিসাব করে। এটা একেবারেই অন্যায় হচ্ছে, এবং কোনো অসাধু ব্যবসায়ী যদি বিদেশে প্রচুর ডলার পাঠাইতে চায়, তার গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে, যেহেতু $50 ট্যারিফ করেছে, আমি পাঠাইতে পারি। আর সেকেন্ড, আপনি যেটা ওপিসি এন্ড পিসিসি সম্বন্ধে বলতে চাইছেন, অ্যাকচুয়ালি ওপিসি এন্ড পিসিসি সিমেন্ট, ওপিসি হলো আমেরিকান স্ট্যান্ডার্ড সিমেন্ট। এটা অতীতে আমাদের কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, আমরা ওপিসি সিমেন্ট উৎপাদন করে আসছি, শুধুমাত্র ক্লিংকার দিয়ে করা, শুধু ক্লিংকার, 95% ক্লিংকার, 5% জিপসাম। বা এই সিমেন্টের কার্যকারিতা পরীক্ষা করে দেখা গেছে আজ থেকে প্রায় 150 বছর পূর্বে ইউরোপে এই বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিয়ে সিমেন্ট বানিয়ে এখনো দেখেন ইউরোপের বড় বড় স্থাপনা এখনো অটুট আছে, এবং আমরা ভিজিট করতে যাই। সো দ্যাট এই দুই সিমেন্টের ভিতরে গুণগত মানের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই। আমরা যেটা ফ্লাই অ্যাশ, জিপসাম, লাইমস্টোন দিয়ে সিমেন্ট তৈরি করি, এটা মূলত পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এবং এটা ওয়ার্ল্ডের এখন বর্তমান প্রায় 90% স্থাপনায় ইউজ হয়। আচ্ছা, সুতরাং সেই গুণগত কোনো রকম বড় ধরনের পার্থক্য নেই, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য অনেকে এটা করে। ধন্যবাদ। জনাব মুজাহিদ, আপনাকে জানতে চাচ্ছিলাম যে আমরা বলছিলাম যে সিমেন্টের যে মূল ইনগ্রেডিয়েন্ট, মূল উপাদান, সেটা যে ক্লিংকার, সেটা আমরা বাইরে থেকে আনছি। তাহলে এই ইন্ডাস্ট্রিতে আসলে আমরা গ্রো করবার মতো ভবিষ্যতে আরো যখন চ্যালেঞ্জ আসবে, হ্যাঁ, যখন আমাদের এখন যে আমরা বলছি এভারেজ পার ক্যাপিটা কনজাম্পশন হচ্ছে 65 কেজি সিমেন্ট বাংলাদেশে, না, এটা মনে হয় ভুল। এখন এই মুহূর্তে আমাদের ইউজ হচ্ছে 110 কেজি আমার কাছে 2014 সালের আমার কাছে। জি, এখন আপনার 110 কেজি আমরা পার ক্যাপিটা, এবং জানেন চায়নার পার ক্যাপিটা ইউজ 1000 কিলোগ্রাম। মানে আমরা কত বিহাইন্ডে আছি। পাকিস্তান 250, এবং ইন্ডিয়া আছে প্রায় 180। তখন যেহেতু আমরা মূল ইনগ্রেডিয়েন্ট বাইরে থেকে আনতে হচ্ছে, সেই চ্যালেঞ্জটা
আমরা কিভাবে সামলাতে পারবো? না বেসিক্যালি মানে ক্লিংকার তৈরি হয় যে জিনিস দিয়ে, সেটা লাইমস্টোন দিয়ে। লাইমস্টোনের কোয়ারি থাকে। এখন মানে আনফরচুনেটলি আমাদের দেশে সেরকম কোনো কিছু নাই, যদিও নওগাঁয় রিসেন্টলি একটা ইয়ে হয়েছে যে আমরা এখানে শুনেছি, হ্যাঁ, শুনেছি, আমরা দেখেছি শুনেছি, আমরা। এখনো সেটার মানে বাস্তবতা যাচাই করা হয়নি, প্রাক্কলন হয়নি যে কতটুকু কি আছে বা আদৌ সেটা উত্তোলনযোগ্য কিনা। উত্তোলনযোগ্য কিনা, তো রাইট। এখন মানে আপনার লাইমস্টোনের কোয়ারি না থাকলে কিন্তু মানে আপনার কখনোই ক্লিংকার বানানো সম্ভব না। কাজে এটা হলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন। এখন যারা দুইটা কোম্পানি ক্লিংকার তৈরি করছে, একটা লাফার্জ আর একটা ছাতক, তারা বেসিক্যালি ইনগ্রেডিয়েন্টসটা আনছে মেঘালয় থেকে, ইন্ডিয়া, লাইমস্টোন নিয়ে আসছেন। লাইমস্টোন নিয়ে এসে তারা এখন সেই আনার প্রসেসটা আবার খুব কঠিন, এবং সেখানে ইন্ডিয়ান পার্টের পারমিশন, অনেক ধরনের যন্ত্রণা আছে। তারপরে ওখান থেকে সারা দেশে ডিস্ট্রিবিউশনও আর একটা যন্ত্রণার বিষয়, কারণ সিলেটের নদীগুলো 6 মাস থেকে হলো নাব্যতা থাকে না, 6 মাস নাব্যতা থাকে। কাজে ওইখান থেকে সারা দেশে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা মানে চ্যালেঞ্জটা এখন আপাতত যে সিচুয়েশন, তাতে আমাদেরকে ইম্পোর্ট করেই বেঁচে থাকতে হবে, এছাড়া উপায় নেই। ধন্যবাদ জনাব সালেহ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আপনার সাথে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি সিমেন্ট শিল্প নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে সুবিধা রয়েছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ মুজাহিদ। জনাব মুজাহিদ এবং জনাব শহীদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব শহীদুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ঠিক আমরা জানি যে বাংলাদেশের যে সিমেন্ট কনজাম্পশন যে প্যাটার্ন, সেটা মূলত সরকারি খাত করে থাকে, ইন্ডিভিজুয়াল বেসরকারি খাতে হয়ে থাকে এবং রিয়েল এস্টেট ডেভেলপার করে, যেটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি হয়তো বাড়ি ঘরের কথা বলা হচ্ছে। এখন আমরা জানি যে মূলত সরকারি বড় বড় প্রজেক্টের উপর নির্ভরশীল আমাদের এই সেক্টরের গ্রোথটা নির্ভরশীল। এই ট্রেন্ডটা কি এখনো আছে বা এর সামনে কি এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আগের যে প্যাটার্ন ছিল, হোল সিমেন্ট ইউজ হতো ঢাকা সিটিতে 40%, অ্যান্ড গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল ইউজার যারা সারা বাংলাদেশ ব্যাপী, সেটা হতো আপনার 30%, আর রিমেনিং 30% হতো গভর্নমেন্ট মেগা ইউজের জন্য। বাট এই প্যাটার্নটা টোটালি এখন চেঞ্জ হয়ে গেছে। যে আপনি জানেন আবাসন শিল্প ঢাকা তো প্রচুর ডেভেলপ করেছে, পাশাপাশি এখন মেগা সিটিগুলি, বিশেষ করে আমাদের যে সমস্ত ডিভিশনাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে পর্যন্ত তার রিয়েল এস্টেট চলে যাচ্ছে। এবং আরেকটা জিনিস জানেন যে আমাদের এদেশে যারা রিমিটেন্স পাঠাচ্ছে, তারা একটা বড় কনজিউমার এই সিমেন্টে। এখন গ্রামে গঞ্জে যারা ডিউটিনের ঘর দুয়ার তুলতো, এখন তারা তাদের টেস্ট চেঞ্জ হয়েছে, তাদের বাইং ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে। এই জন্য সিমেন্টের কনজাম্পশন এখন সিটি ভিত্তিক নেই, এখন সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে, প্রতিটি উপজেলায় সিমেন্টের বিস্তৃতি ঘটেছে, যার জন্য সিমেন্টের ইউজার লেভেল এবং পার্সেন্টেজ এখন টার্ন করেছে। মোরওভার গভর্নমেন্ট যে সমস্ত কাজগুলি হাতে নিয়েছে, আপনি জানেন যে পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 4 লেন এবং ডিপ সি পোর্ট এবং আপনার এই যে স্কাই রেল, বিভিন্ন মেগা প্রজেক্টগুলির যে প্রজেক্টটা নিয়েছে, এইখানে একটা হিউজ সিমেন্ট কনজাম্পশনের সম্ভাবনা আছে এবং হচ্ছে। সো দ্যাট সিমেন্টের ইউজার এবং সিমেন্টের টার্ন এমনটাই হয়েছে। তবে একটা জিনিস, সেটা আমাদের যে রিয়েল এস্টেট, সেখানে কিছুটা স্লো ডাউন যাচ্ছে। এইখানকার ইউজের যে মাত্রা বা গ্রোথ ছিল, সেটা বিগত 2 বছর একটু স্লো যাচ্ছে। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব মুজাহিদ, আপনাকে জানতে চাচ্ছি, জনাব শহীদুল্লাহ বলছিলেন যে আবাসন খাতে স্লো আমরা একটু দেখছি, আমরা সেখানে মন্দা দেখছি এই মুহূর্তে, এবং সে কারণে সিমেন্ট শিল্পেরও এক ধরনের ধাক্কা খেয়েছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। মানে আপনার নির্মাণ শিল্পের যে উপকরণগুলো, সেগুলো তো নির্মাণ শিল্প যদি ওভারঅল আপনার স্পেশালি আবাসন খাত যদি আপনার সংকটের মধ্যে পড়ে, মন্দার মধ্যে পড়ে, তো সেগুলো তো এফেক্ট তো করবেই। এখন মূলত যেটা ঘটনা ঘটে, যেমন একটা মানে অ্যাপার্টমেন্ট ঢাকা শহরে, ধরেন মিডল ক্লাসের লোকদের আকাঙ্ক্ষা থাকে তারা একটা অ্যাপার্টমেন্ট কিনবে, কিন্তু যখন এটাকে বাবল আপ হয়েছিল, তখন মানে যেই পর্যায়ে দামটা চলে গেছিল, সেটা মিডল ক্লাসের ইয়ের বাইরে, কিন্তু তার থেকে দাম যে খুব কমে আসছে তা কিন্তু না, কিন্তু সেল একদম ড্রপ করে গেছে। ফলে যেটা হচ্ছে যে, যেমন ধরেন আমরা যারা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করি, একটা জমি নেওয়ার ক্ষেত্রে মানে যখন জয়েন্ট ভেঞ্চারে কাজ করব, একটা জমি নিতে যাচ্ছি,
সেই জমিটা উনি একসময় অফার পেয়েছিলেন এত টাকা, উনার মাথায় ওটা সেট হয়ে আছে, উনি তো আর ওখান থেকে নামতে পারছে না। রাইট। তো মুশকিল হলো যে আমাদের তো মানে একটা প্রজেক্ট করতে হয়, সেটা নেওয়ার পরে সেটা কস্টিংটা ওভারঅল যখন নিলাম তখনই একটা পর্যায়ে কস্টিং চলে গেছে। তারপরে হলো নির্মাণ শিল্পের উপকরণগুলোর দাম এরকম পর্যায়ে যে আপনার সেটা তো অ্যাড আপ হচ্ছে আলটিমেটলি এন্ড কনজিউমারের পরে। যেমন আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, ইন্ডিয়াতে সিমেন্টের দাম বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট মানে 50% কম। ধরেন ওদের 220-30 রুপিতে সিমেন্ট পাওয়া যায়, আমাদের এখানে 400 টাকা। 400 টাকা এভারেজ তো প্রাইস। দেখেন যে ওখানে নির্মাণ শিল্পে তো ওভারঅল একটু কস্টিংটা কম হবেই। তো আমাদের মানে এই সব কারণে আপনার আবাসন খাতটা কিন্তু নানাভাবে একটু ঝুঁকির মধ্যে আছে। আর যেটা হচ্ছে যে যেমন ধরেন যে আবাসন খাতে মাঝে মধ্যে ওই সাদা কালো এইসব ইস্যুগুলো আসে। এখন সাদা কালোর ব্যাপার কি যে আজকে সাদা করতে দেওয়া হলো, এরপরে 2 দিন পরে এসে লিস্ট চাওয়া হলো যে কে কে কিনেছিল। এই ভয়তেই তো যারা ইনভেস্ট করবেন, যাদের হাতে সেটা টাকা আসলে খুব একটা আছে, কার্যকর তারা হয় না। দেশের বাইরে টাকাটা নিয়ে যাচ্ছে, আমাদের এখানে ইনভেস্ট করছে না। মানে দ্যাট ইজ, ধরেন একটা মানে অ্যাপার্টমেন্ট কিনতে ধানমন্ডিতে এখন মানে ইট রেঞ্জেস ফ্রম 2.5 কোটি টু 5.5-6 কোটি টাকা। আচ্ছা। তো এই পর্যায়ের ইনভেস্টমেন্ট যারা করবে তারা তো- অধিকাংশরই টাকা একটু কালো টালো হয়। তো এই কালো টাকা ইনভেস্ট করে তো তারা মানে এক ধরনের রিস্কের মধ্যে থাকে। আর মানে ওভারঅল বাজেটের যেটা, যেমন ধরেন যে গভর্নমেন্ট বাজেটে আপনি যেটা বলছিলেন যে তাহলে গভর্নমেন্ট রেভিনিউ থেকে আর্ন করবে, আপনারা যদি বলেন যে এই সেক্টরে ইয়ে করতে, আমরা যারা অর্গানাইজ সেক্টর, গভর্নমেন্টের নজর সবসময় অর্গানাইজ সেক্টরের উপরে থাকে। এখান থেকে গভর্নমেন্ট মানে ভ্যাট মাঝে মধ্যে আমাদের হামলা হয়, ভ্যাটের ইয়ে আসেন, আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আসলে ভ্যাটের আওতা বাড়ানো উচিত না, হয়তো। আমরা বলতে চাচ্ছি যে আমরা ভ্যাট প্রদান করি এবং সবসময় করতে রাজি আছি আমাদের এই বিষয়ে, কারণ গভর্নমেন্টকে তো ভ্যাট দিতেই হবে। Absolutely. কিন্তু ইস্যুটা হলো এরকম যে এখন গভর্নমেন্ট তার কর্মচারীদের বেতন যেই পর্যায়ে বাড়িয়ে ফেলেছে, এখন এই ক্ষুধা নিবৃত্তি করার জন্য যদি আমাদের প্রাইভেট সেক্টরের পরে ইন্ডিভিজুয়াল ইয়ের পরে মূলত যদি বলা হয় যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 16 কোটি, কিন্তু এখানে মাত্র 12 লক্ষ বা 13 লক্ষ মানুষ যাদের টিন আছে, টিআইএন আছে। অর্থাৎ যখন সকল চাপ বলা হচ্ছে যে এই 12 লক্ষ বা 13 লক্ষ মানুষের উপর দেওয়া হচ্ছে, কেন ট্যাক্স নেটের আওতাটা বাড়ানো হচ্ছে না? এটা সবাই করে। হ্যাঁ, সেই বিষয়টাই আসলে আপনি হয়তো বলতে চাচ্ছেন। আপনার ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। আমি আরেকটা বিষয় স্টার্ট করবো যেন শহীদুল্লাহ, এক্সপোর্টের কথা আমরা প্রায় শুনে থাকি, সিমেন্ট এক্সপোর্ট আমরা করছি, কিন্তু আদৌ কি খুব বড় সিগনিফিকেন্ট ওয়েতে আমরা সিমেন্ট এক্সপোর্ট করতে পারছি? বা এক্সপোর্ট করার ক্ষেত্রে কি ধরনের বাধা, প্যারাটারি বাধা আপনারা বলছেন, কি সেগুলো? সবচেয়ে বড় বাধা হলো আমরা ক্লিংকার ইম্পোর্ট করি বিদেশ থেকে 95%, সেটার উপর ট্যাক্স বা ডিউটি বৃদ্ধি করে রাখা হয়েছে, রাইট, যেটা নাকি যে মেন ইনগ্রেডিয়েন্ট, এবং এটা হলো আপনার সেকেন্ডারি ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল। ওয়ার্ল্ডের কখনো কোনো কান্ট্রিতে ইন্টারমিডিয়েট র মেটেরিয়ালের উপর এতটা ডিউটি বাড়ানো হয় না। আমি আপনাকে একটা তথ্য দিই, সাউথ ইস্ট এশিয়ার প্রায় 12টা কান্ট্রি মিলে আমাদের একটা ফোরাম ইন্দোনেশিয়া হয়েছিল, সেখানে আমরা অ্যাটেন্ড করেছিলাম। সেখানে আমরা উপস্থিত যেই কান্ট্রিগুলি ছিল তার মধ্যে 8টি কান্ট্রি বললো যে আমাদের 1% ডিউটি। দ্যাট মিনস যেই সিমেন্ট দিয়ে সরকারি প্রতিষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, দেশ বিনির্মাণ হবে এবং আরবানাইজেশন হবে, মানুষের আবাসন শিল্প সৃষ্টি হবে, সেখানে কেন ট্যাক্স গভর্নমেন্ট নেবে? সেখানে যেখানে রিবেট দেয়, আমাদের এখানে বিভিন্ন ওয়েতে এই ট্যাক্সগুলি বৃদ্ধি করে রেখেছে। আর আপনি যেটা বলছেন এক্সপোর্ট, অনেক সম্ভাবনাময় এ দেশ। এক্সপোর্ট যেখানে ইম্পোর্ট বেস ছিল, আমরা অলরেডি প্রায় 8 থেকে 10টা কোম্পানি এক্সপোর্ট করে যাচ্ছে, এবং রিসেন্টলি নেপাল থেকে প্রচুর কোয়ারি আসতেছে। ওই নেপাল গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশ থেকে সিমেন্ট নেওয়ার জন্য। গত সপ্তাহে আমাদের এখানে ইনকোয়ারি আসছিল, তারা নেপালি টিম আসছে, তারা সিমেন্ট নেওয়ার জন্য। এবং মায়ানমার, যেখানে আপনি জানেন মায়ানমার প্রচুর, নেপাল কেন এখান থেকে সিমেন্ট নিতে? তার ট্রান্সপোর্টেশন কস্ট তো অনেক হবে, তারা ইন্ডিয়া থেকে নেবে না। ভেরি গুড, এটা একটা ভালো কথা বলছে। নেপাল কেন নিবে? নেপাল পিপলের এখন চিন্তা ভাবনা বাংলাদেশের সাথে, তারা বুঝতে পারছে তারা আসলে অনেক রাজনৈতিক কারণে ভারতের এবং ট্রান্সপোর্টেশন কস্ট নট মোর দেন, আমরা তো বাংলা বান্দা পর্যন্ত দিয়েছি। এই সেন্সে কারণ হলো যে আপনার ইন্ডিয়ার যেখানে প্রোডাকশন হচ্ছে, বাংলাদেশে যে এরিয়াতে প্রোডাকশন হচ্ছে তার থেকে নেপাল মানে নিয়ারার। আপনার বেসিক্যালি
এক্সপোর্টের যেটা মেইন বাধা কিন্তু আপনার কস্টিং ইন ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনের কথা, আর হলো যে আমরা তো র মেটেরিয়াল উনি যেটা বললেন ইম্পোর্ট করি, ইম্পোর্ট বেসড র মেটেরিয়াল, তারপরে যে ডিউটি, তারপরে যে ভ্যাট, এগুলো দিয়ে আসলে এক্সপোর্টেবিলিটি এক্সপোর্ট করাটা আসলে মুশকিল হয়ে যায়। এটা সম্ভব না। অ্যাবসলিউটলি। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আপনাকে ধন্যবাদ, জনাব সালেহ মুজাহিদ আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতায় আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সালেহ সাহেব, এবং আপনার ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ। Thank you. ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।